মাছের নানা পদ রান্নায় বাঙালির জুড়ি নেই। বিচিত্র রকমের মাছের বিচিত্র সব রেসিপি রয়েছে। বহুল পরিচিত এবং জনপ্রিয় রেসিপিগুলোর মধ্যে একটি কাতল মাছের কালিয়া। মধ্যাহ্নভোজে গরম ভাতের সঙ্গে এই পদ পাতে পড়লে উদর পূর্তিটা বেশ হয়। আজ তাহলে দেখে নিন কাতল মাছের কালিয়ার রেসিপি। আরও থাকছে কাঁচা মূলা ভর্তার রেসিপি। একটা রেসিপির বইয়ের সাজেশন চাচ্ছিল, তাকে এই বইয়ের একটা ছবি তুলে পাঠিয়ে দেই। রান্না সম্পর্কে জানার কোনো শেষ নেই। যাদের জানার আগ্রহ আছে কিংবা নতুন নতুন কিছু ট্রাই করতে চান, তারা সবসময় নতুন নতুন সোর্স খুঁজে থাকেন। সেক্ষেত্রে বই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য একটি সোর্স, এবং এরকমই একটি বই আমাদের কাছে রয়েছে। এই বইয়ে নানা রকম রেসিপি আছে, যেটি আপনার রান্নার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে এবং সেই সাথে অন্যকেও হেল্প করবে। আর তাই তো এই বইয়ের সকল রেসিপি নিয়েই আমরা আমাদের এই আয়োজন সাজিয়েছি। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনি রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনের আরও একটি নতুন পর্বে। আমি নাবিলা তো আছি বরাবরের মতো। শুধু রান্না জানলেই কিন্তু রন্ধনশিল্পী হওয়া যায় না। রান্নার জন্য প্রয়োজন সৃজনশীলতা, যেটি আপনাকে একজন দক্ষ রন্ধনশিল্পী করে তুলবে। সৃজনশীলতা এবং নিজস্ব দক্ষতা গুণে একজন রন্ধনশিল্পী নিজেকে নিয়ে যেতে পারে অনেক দূর। আর সেক্ষেত্রে সবসময় পৃষ্ঠপোষকতা করে আসছে রাঁধুনি। আর তাই তো রাঁধুনি আর রন্ধনশিল্পের যে সম্পর্কটা, সেটি অত্যন্ত নিবিড়। আর সেই সম্পর্ককেই আরও এক ধাপ এগিয়ে নিতেই চলে এসেছে এই বইটি। এই বইটির রেসিপিগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। আজকে আমরা কি কি রেসিপি তৈরি করছি আপনারা তো জানেন। আজকে আমরা তৈরি করছি কাতলা কালিয়া এবং কাঁচা মূলার ভর্তা। দেশের রাঁধুনিদের কাছ থেকে 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি। রেসিপিগুলো ভাগ করা হয়েছে 8টি ক্যাটাগরিতে। আজকে যে রেসিপি দুটো আমরা দেখছি, সেটি আমরা নিয়েছি মাছের মন কাড়া সব ডিশ এবং হরেক রকম ভর্তা, এই 2 ক্যাটাগরি থেকে। চলে যাচ্ছে আমাদের প্রথম রেসিপিতে। প্রথম রেসিপি যিনি তৈরি করছেন, তিনি হচ্ছেন সেরা রাঁধুনি 1424-এর দ্বিতীয় রানার আপ নাজিয়া ফারহানা। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কাতলা মাছ আমার খুব পছন্দ। কাতলা কালিয়া শুনেছি, খাওয়া হয়নি। রুই মাছের কালিয়া খেয়েছি। তা আমি ধারণা করছি যে কাছাকাছি কিছু একটা হবে। অসুবিধা নেই, আজকে টেস্ট করে ফেলবেন। আজকে করে ফেলবো, হ্যাঁ। কাতলা কালিয়াটা হলো এর মধ্যে কিছু স্পেশাল ইনগ্রেডিয়েন্টস যায়, তারপরে মাছটা একটু ভাজতে হয় একটু অন্য একটা প্রসেসে। আর এটা তো আসলে আমাদের একটা বনেদি রেসিপি, তো ওই সময় যেভাবে করতো আমার রেসিপিটাও ঠিক সেভাবেই দেওয়া আছে। কিরকম বনেদি রেসিপি বলতে? মানে এটা তো আমাদের আদি রেসিপি। যখন আমরা তো সাধারণত কাতলা মাছের ভাজা খাই বা ভুনা বা ঝোল বা কোনো সবজি দিয়ে, এগুলো তো আমাদের রেগুলার হয়ে থাকে। তো আগে যখন বাসায় মেহমান আসতো, তখন ওনারা দেখা যেত মাছ তো সাধারণত বড় মাছগুলো আমরা একটু ভেজে দেই, কারণ এই কালিয়ার মাছটার সাইজটা একটু বড় হয়। আর হলো পুরো পিসটা একসাথে হয়, মানে গাদা পেটি একসাথে আলাদা করে কাটা হয় না, সাইজটাও বড় হয়। তো আগে মানে সবসময় ভেজে দেওয়ার সাথে এভাবে কালিয়া করে যে একটা
অন্য প্রসেসের মধ্যে আপনার বাদাম বাটা থেকে শুরু করে দুধ দিয়ে, মাছ কিন্তু আমরা সাধারণত পানি দিয়ে রান্না করি, বাট এটা কিন্তু আমি দুধ দিয়ে করব, যেহেতু মানে মেহমানের সামনে বা বিশেষ কোনো উৎসবে আমরা এটা খাই। আমরা রেসিপিটা এভাবেই, আমাদের দাদা, নানি, খালা এভাবে করতেন, আমরাও সেভাবেই করি। হ্যাঁ, আমি খুব একটা বেশি প্রচলন দেখি না কিন্তু মাছের কালিয়ার। এখন আমি একবার রুই মাছ দিয়ে চেষ্টা করেছিলাম করার, তখন অনেকের কাছে এটা খুব নতুন বিষয় ছিল। আমি অবশ্য টক দই ব্যবহার করেছিলাম একটুখানি, ভালোই ছিল কিন্তু ডিফারেন্ট ছিল। মানে একটু যখন মেহমান আসবে একটু পোলাওয়ের সাথে খেতে খুব সুস্বাদু হয় এই রেসিপিটি। আর আমাদের ঐতিহ্যবাহী রেসিপিগুলো যেগুলো হয়, আমাদের অঞ্চল ভেদেও কিন্তু একই রেসিপি এক এক অঞ্চলে কিন্তু এক একভাবে করা হয়। তো আমার এই রেসিপিটা হলো পুরান ঢাকার। পুরান ঢাকাতে এভাবেই আদিকাল থেকে করা হতো, আমি সেভাবেই করেছি। ওই যে আপনি দই যেটা বললেন, ওই দইটা আবার অনেক জায়গায় দই দিত, আমার এখানে যেমন দুধটা আছে। আবার আমি যেমন এটা মাছটাকে হলো একটু ডিম বা ময়দা দিয়ে একটু ম্যারিনেট করে তারপরে ভাজবো। আবার এটা হলো কিছু কিছু জায়গাতে মুসুরির ডালটা গুঁড়া করে তারপর উপরে একটা কোটিং দিয়ে ভাজা হয়। তো এক এক জায়গায় আসলে অঞ্চল ভেদেও কিন্তু রেসিপিগুলো একটু চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে এই কাতলা কালিয়া আপনি কিভাবে তৈরি করছেন এখন সেটি আমি দেখতে চাই। চলুন তাহলে। অবশ্যই। ওকে আপু, তাহলে শুরু করি। আমরা 4 পিস কাতলা মাছ দেখতে পাচ্ছি। জি আপু, আমি প্রথমে এটা একটু ম্যারিনেট করে নিব। ওকে। প্রথমে পেঁয়াজ বাটা দিচ্ছি আপু। আমি 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম, আধা চা চামচের একটু কম রসুন বাটা, আর এখানে আদা বাটাও আমি হাফ দিব, ধনিয়া গুঁড়া। আর আমরা সাধারণত জিরা তো গুঁড়া ইউজ করি, বাট এখানে জিরাটা বাটা 1 চা চামচ দিব, স্বাদ মতো লবণ। তারপর আমরা গ্লাভস ইউজ করে নিচ্ছি। মাছগুলো একদম কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আছে। আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। এরপর ম্যারিনেট করে কতক্ষণ থাকবে আপু? 10 মিনিট। 10 মিনিট। আমি এখানে 1 চা চামচ মতো ময়দাটা দিব, আর একটু ডিম, সামান্য একটু ডিম দিব। ডিম কিন্তু খুব বেশি না, এখানে আমার একটা ডিম ফাটানো আছে, তো এই ডিমের আমি 1/3 দিলাম, একদমই অল্প, নাহলে বেশি কোটিং হয়ে যাবে। হ্যাঁ। আপু, আমার মাছটা আমি ম্যারিনেশনের জন্য 10 মিনিট এটাকে রাখবো। এই 10 মিনিট আমার এই মাছটা আমি ডুবো তেলে ভাজবো। আমি তেলটা গরম করে ফেলি। ঠিক আছে। আর আপু, এটা হলো আমি ডুবো তেলে ভাজবো। যেহেতু ডিম গেছে, সো একটু ক্রিস্পিনেস আসবে, তাই না, ডুবো তেলে করলে। এবং তেলের সাথে আমি একটু ঘিও মিশিয়ে নেব। আর আপনার সাথে একটু, যেহেতু একটু বনেদি খাবার, বাইরে একটু ঘি দিব। কেউ যদি মনে করে ঘিটা দিবে না, সে অ্যাভয়েড করতে পারে, বাট ঘিটা খুব সুন্দর একটা অ্যারোমা দিবে। মাছ যখনই আমরা এরকম ডুবো তেলের মধ্যে দিব, জালটা একটু কমিয়ে নিব। তেলটা আমার সুন্দর গরম হয়ে গেছে, এখন আমি এক পিস করে দিই। খুব বেশি গরম তেলে দিব না আপু, তাহলে মাছটা যেটা হবে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে ভিতরটা। তখন কিন্তু এই যে মশলাটা দিয়ে সুন্দর একটা ক্রিস্পিনেস যে থাকবে বা মশলার অ্যারোমাগুলো ভিতরে যাওয়া, তখন কিন্তু যাবে না। যে কারণে খুব বেশি গরম তেলে আমি মাছটা দিব না। এবারে যে দিয়েছি আপু, এবার এখন জালটা বানিয়ে দেবো। যে কোনো খাবারের কালারটা ইনট্যাক্ট রাখা খুব জরুরি। আর কথাই আছে তপু, আমরা প্রথমে চোখ দিয়ে খাই। প্রথমে যদি আমার এটা আই লুকিং না হয়, খেতে ভালো লাগে না। আমি এটাকে উল্টে দিচ্ছি আপু। এই দেখেন, আমার এক পাশে কালার চলে এসছে। এবং একটা পাশ ভালো মতো মানে হয়ে গেলে, ভাজা হলে ঠিকঠাক মতো, তাহলে উল্টাপো, না হলে ভেঙে যায় অনেক সময়। ভেঙে যাওয়ার ভয় থাকে। আর আমার এই পাশটা ভাজা হতে হতে আপু, আমি প্রথমে যেটা বলছিলাম, আমি আমার আলুটাকেও একটু ম্যারিনেট করে নেব। ওকে।
মাছে সাধারণত কিন্তু আপু আলু আমরা লম্বা করে দেই, এখানে কিন্তু গোল গোল এবং একটু মোটা করে কাটা আছে। এদিকে আপনি একটু না different আপু, look আনার কাতলা জন্য কালিয়াতে করেছেন? আমি যে বললাম এটা তো আমি যার কাছ থেকে শিখেছি রেসিপিটা, আচ্ছা। আমি দেখেছি এভাবেই সে করতে। এভাবেই করতে। যেহেতু এটা আমাদের আদি রেসিপি, আমরা এভাবেই করছি। আপু প্রথমে সামান্য একটুখানি রসুন বাটা, তারপরে আদা বাটা, সামান্য একটু জিরা বাটা, যেহেতু আমার এখানে আলুর পরিমাণটাও কম, পেঁয়াজ বাটা, সামান্য একটু মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এটা যাবে? না আপু এখন এটা যাবে না, গরম মশলা পরে, আর একটু লবণ। আপু মাছটা আমি আরেকবার উঠিয়ে দিচ্ছি, কারণ আমাকে এই পাশটা একদম পারফেক্ট, দেখছেন তো পারফেক্ট একটা কালার চলে এসছে। আমার তো মনে হচ্ছে মাছটা এভাবেই তুলে খেলে অনেক হ্যাঁ, সুস্বাদু হবে। এগুলো কিন্তু মজা লাগে আপু, শুধু ফ্রাই। হ্যাঁ। আমরা গরম ভাতের সাথে আমি করি তো মাঝে মাঝে, আম্মু যখন আগে হুম। রান্না করতো মাছ, তো মাছ রান্নার আগে যখন এভাবে একটু ভেজে নিত, তখন আমি বলতাম যে আমার জন্য একটা পিস ভাজা মাছ রেখে দিতে, আমি ওটা আলাদা করে খাবো। আলুটা আমরা মাখিয়ে নিব, আর একটুখানি ময়দা দিব অবশ্যই, একদম সামান্য একটু ময়দা। এটার ক্ষেত্রে আমরা ডিম দিচ্ছি না। না আপু, আলুটা আমার মাখানো হয়ে গেছে, আমি এক পাশে রেখে দিচ্ছি। এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। আমি এখন চুলাটা কমিয়ে মাছটা উঠিয়ে ফেলছি। আপু একটু টিস্যু দিয়ে নিব, তাহলে আমাদের এক্সট্রা যে তেলটা থাকবে তেলটা সোক করে নেবে। মাছটা একটু বড় তো আপু, আপনি আমাকে একটু হেল্প করেন Sure. প্লেটটার সামনে, যেহেতু বড় পিস তো ভেঙে যাওয়ার একটু ভয় আছে। মাছটা উঠানো হয়ে গেল আপু, এবং আমি এই তেলেই আলুগুলো দিয়ে দিই। আচ্ছা, আলুটাও তো মনে হচ্ছে যে এটাও ভাজা হয়ে গেলে শুধু শুধু খাওয়া যাবে। হ্যাঁ, কারণ আপু এর মধ্যে তো মশলার সাথে আছে। সাথে হ্যাঁ আবার লবণও দিয়ে আছে, যে কারণে এটাও কিন্তু শুধু শুধু খেতে মজাই লাগে। হ্যাঁ, আলুটাও হালকা গোল্ডেন কালার হলে উঠিয়ে ফেলবো। আমি এবার আলুটা উঠিয়ে ফেলবো। ওই যে আপু তেলের টেম্পারেচার কন্ট্রোলের কথা যেটা বলছিলাম, আমি চুলাটা বন্ধ করে না দিতাম তাহলে কিন্তু আমার আলুটা পুড়ে পুড়ে যেত। যেত। হ্যাঁ, দেখছেন আপু সুন্দর একটা কালার চলে এসছে। হ্যাঁ। আপু দেখতেই পাচ্ছেন আমার মাছ আর আলু দুইটাই ভাজা হয়ে গেছে। আমি এখন আরেকটা প্যান নিয়ে নিই, মাছটা রান্না করতে হবে। এটার মধ্যে আপু তেল দিব, আর সাথে একটু ঘি মিশাবো। এখানে আর তেল খুব বেশি লাগবে না আপু, আর সাথে একটু ঘি। কেউ যদি মনে করে সরিষার তেল ইউজ করবে, সে সেটা করতে পারে। ঠিক আছে, আমরা তো সানফ্লাওয়ার অয়েল হুম। দিচ্ছি, আর এখানে একটু ঘি আপু, মিশিয়ে হ্যাঁ, দিচ্ছি। কিন্তু সর্ষের তেল মিশালে তো আর ঘি তখন মিশাবো না। ওটাই বলতে যাচ্ছিলাম, সরিষার তেল দিলে তখন আর ঘিটা দিব না। 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার আদা বাটাটা দিব, আধা চা চামচ আদা বাটা দিচ্ছি, আর একটু রসুন বাটা, সামান্য একটু রসুন বাটা দিচ্ছি। সামান্য একটু পানি দিব আপু, তাহলে আমার এই যে মশলাটা ছিটছে এটা আর ছিটবে না। অনেকে কিন্তু লবণও দেয়। হ্যাঁ, তাই তো দেখেছি, আমি এখান থেকে একটু শিখলাম এই অনুষ্ঠান থেকে। এখানে আমি 1 চা চামচ মতো মরিচের গুঁড়া দিচ্ছি। এখানে কি জিরা বাটাটা যাচ্ছে? জি আপু, দিব? জি আপু। জিরা বাটা দিয়ে আপু তরকারি করলে দেখবেন অন্যরকম একটা অ্যারোমা আসে। আমি 1 চা চামচ জিরা বাটা দিচ্ছি। আপু এখানে উঁচু করে 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম। ঠিক আছে। আপু কাজু বাদাম বাটা এখানে 3 চা চামচ দিচ্ছি। ওকে, একদম মিহি করে। এটা তো হ্যাঁ, যে একদম কোনো মিহি। বাদামে কাঠবাদাম যদি কেউ হ্যাঁ, ঐতিহ্যবাহী রেসিপি তো আমাদের, ওনারা কাজু বাদামটাই ব্যবহার করতো। আপু দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে
টেক্সচারটাও চেঞ্জ হয়ে গেছে। লবণটা আপু পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে হলো আমার টমেটো বাটা আছে, এইটা 1.5 কাপ মতো আছে। আমার মশলাটা কষাতেই যেটুকু সময় লাগবে, আমার মাছ আলুগুলো কিন্তু ভাজাই আছে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম। টমেটো বাটাটা দেওয়ার চেয়ে কি সুন্দর একটা রং চলে হ্যাঁ, এসেছে। এবং একটা স্মেল পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ। একটু গরম মশলা গুঁড়া দিচ্ছি। এবার হলো আপু আমি আমার ভেজে রাখা মাছটা, আলুটা দিয়ে দেবো। প্রথমে মাছটা দিব, এবং এই যে মাছটা দেওয়ার পরে আমি আর কোনো পানি দিব না, পরে দুধ দিব। ওকে। যেহেতু মাছের পিসগুলো একটু বড়, একটু সাবধানে দিতে হবে। আপু এবার আমাকে দুধটা দিবেন। এটা হচ্ছে লিকুইড মিল্ক যেটা পাওয়া আমাদের, যায়। হ্যাঁ, নর্মাল লিকুইড মিল্ক 1 কাপ। এখানে আপু আমার 1.5 কাপ মতো লাগবে। তারপরে দেখবো যদি মনে হয় আর একটু অ্যাড করতে হবে, পরে আমি অ্যাড করে দিব। কালারটা দেখেছেন আপু, হ্যাঁ। একেবারে অন্যরকম একটা কালার এসছে। উফ, আমার পেট চোচো করছে আপু। সাবধানে এখন মাছটাকে উল্টে দিব। এটা সবচেয়ে কঠিন কাজ। কারণ ভাজা মাছ রান্না হতে কিন্তু আপু খুব বেশি সময় লাগে না। এবার হলো আপু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আপু এই যে আমি যেটা বললাম, আমি একটু দেখে দিব। আমার এখন এখানে একটু দুধ লাগবে। আমি এখানে আপনার 2 কাপের মতো দুধ রেখেছি, কিন্তু তো আপনি প্রথমে প্রয়োজন- 1.5 কাপ দিয়েছিলাম, হ্যাঁ। এখন আমি আরো আধা কাপ দিচ্ছি। হ্যাঁ, আপনি প্রয়োজন বুঝে বুঝে দুধ হুম। দিন। কারণ কালিয়াটা না আপু মাখা মাখা হয়, এটা কিন্তু খুব একটা ঝোল ঝোল হয় হয় না। এখানে কাঁচামরিচগুলো আপু একটু ফালি করে রাখা আছে চিড়ে। এখন এই অবস্থায় আমি আমার রান্না কিন্তু অলমোস্ট ডান আপু, কারণ আমার মাছও ভাজার সময় রান্না হয়ে গেছে, আলুটাও ভাজার সময় রান্না হয়ে গেছে। আমি জাস্ট এখন একটু তেলটাকে ওঠার জন্য জালটা কমিয়ে 10 মিনিট রাখবো আপু। ওকে। খোলা রেখে আমরা হ্যাঁ। কারণ মশলাটা তো আমার রান্না করাই আছে, জাস্ট আমি যে লাস্টে যে দুধটা দিলাম সেই দুধটা সোক করে একদম তেলটা সুন্দর উঠে আসবে। ঠিক আছে। আপনি দেখেন এই যে পাশ দিয়ে কিন্তু অলরেডি এখন উঠে আসছে তেলটা। হ্যাঁ। আপু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তেলও উঠে গেছে, 10 মিনিটও হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং মাছটাকে আমি এখন সার্ভ করব। ঠিক আছে আপু, আপনি সার্ভ করুন, আমি একটু বইয়ের রেসিপিটা দেখে নিচ্ছি। আপু এখানে কাজু বাদাম আছে, যেটা আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করছি। এটাকে একটু হালকা তেলে, যেটাকে আমরা ভেজে নেওয়া বলি, যে রোস্ট করে নেওয়া, সেটা। আর আপু লাস্টে একটু, যেহেতু আমাদের বনেদি খাবার, একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। দাঁড়ান। আপু হয়ে গেল মজাদার কাতলা কালিয়া আপনার জন্য। থ্যাংক ইউ আপু, আপনি রান্না করছিলেন আর আমি বলছিলাম আমার পেট চোচো করছে, ফাইনালি এটা রেডি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমার দেখে এত লোভনীয় লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে। মাছ আমি এমনিতেও খেতে খুব পছন্দ করি, এই রান্নাটা আমি বুঝতেই পারছি অসাধারণ হবে। প্রিয় দর্শক, প্লিজ ট্রাই করবেন, পুরো প্রস্তুত প্রণালী জলদি জলদি দেখে নিন। কাতলা কালিয়া রান্নায় প্রয়োজনীয় উপকরণ: কাতল মাছ 4 টুকরো, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 2 চা চামচ, তেল প্রয়োজন মতো, ঘি 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, তরল দুধ 1 কাপ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, কাজু বাদাম বাটা 3 চা চামচ, টমেটো বাটা 2 টেবিল চামচ, ময়দা 2 চা চামচ, ফেটানো ডিম অর্ধেকটা পরিমাণ, আলু ফালি করে কাটা 2টি মাঝারি, কাঁচামরিচ ফালি করে কাটা 4 থেকে 5টি, লবণ স্বাদ মতো। কাতলা কালিয়া রান্নার শুরুতে মাছ ম্যারিনেট করে নিতে হবে। সেজন্য একটি পাত্রে 1 চা চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচের একটু কম রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা ও ধনিয়ার গুঁড়া দিন। এছাড়াও 1 চা চামচ জিরা বাটা,
স্বাদমতো লবণ দিয়ে তাতে আগে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাছের টুকরোগুলোই ভালোভাবে মাখিয়ে নিন। এবার মাছে 1 চা চামচ ময়দা ও একটি ফেটানো ডিমের 3 ভাগের 1 ভাগ দিয়ে মেখে 10 মিনিটের মতো রেখে দিন। মাছ মেরিনেট হতে হতে চুলায় একটি প্যানে পরিমাণ মতো রান্নার তেল ও 2 চা চামচ ঘি দিয়ে গরম করুন। তেল মাঝারি গরম হলে তাতে মাছের টুকরোগুলো দিয়ে 2 পাশ হালকা করে ভাজুন। মাছ ভাজা হতে হতে আগেই ফালি করে রাখা আলুর টুকরোগুলোতে সামান্য পরিমাণে রসুন, আদা ও জিরা বাটা, সামান্য মরিচের ও ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ ও ময়দা দিয়ে মাখিয়ে রাখুন। মাছ ভাজা হলে নামিয়ে ওই তেলে আলু হালকা সোনালি করে ভেজে নিন। এখন চুলায় আরেকটি প্যান নিয়ে তাতে পরিমাণ মতো রান্নার তেল ও 2 চা চামচ ঘি দিয়ে তাতে 3 চা চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ আদা ও সামান্য রসুন বাটা এবং পানি দিয়ে নাড়তে হবে। এ পর্যায়ে প্যানে 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়া, 1 চা চামচ করে জিরা বাটা ও ধনিয়ার গুঁড়া এবং 3 চা চামচ কাজু বাদাম বাটা, আবারও সামান্য পানি, স্বাদমতো লবণ ও 2 টেবিল চামচ টমেটো বাটা দিয়ে কষিয়ে নিন। মশলা কষানোর শেষ দিকে আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিন। মশলা কষানো হলে তাতে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে সাথে 1 কাপ দুধ দিয়ে কিছুক্ষণ রান্না করুন। এবার তাতে ভাজা আলু ও 3 থেকে 4টে কাঁচামরিচ ফালি দিয়ে 10 মিনিটের মতো অল্প আঁচে রান্না করুন। 10 মিনিট পর তেল উপরে উঠে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার কাতলা কালিয়া। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রেসিপিতে। তৈরি হচ্ছে কাঁচা মূলার ভর্তা এবং তৈরি করছেন সেরা রাঁধুনি 1422-এর প্রথম রানার আপ সাইফা আলম শুনছি। কাঁচা মূলার ভর্তা সম্পর্কে একটু জানতে চাই। এটা কি আপনাদের বরিশালের ওখানকারই কিছু একটা ঐতিহ্যবাহী? এটা বরিশালের ঐতিহ্যবাহী না। সবসময় তো আপনি ঐতিহ্যবাহী একদম বরিশালের ট্রেডিশন নিয়ে আসছেন। হ্যাঁ, এটা একটু বাট different। কাঁচা মূলার ভর্তা খেয়ে থাকে সচরাচর, শোনা যায়। মূলার ভর্তাটা বরিশালে খায়, তাহলে কাঁচাটা খায় না। আচ্ছা, কাঁচাটা বলতে পারেন যে একটু সিগনেচার রেসিপি। Okay. মূলার যে কোনো ভর্তা হয় কি, যে মূলাটাকে একটু সিদ্ধ করে বা একটু তেলে ভেজে তারপরে মাছ দিয়ে করে বা চিংড়ি মাছ দিয়ে করে। এইটা আমি মূলাটাকে ভাজবো না, ভাপাবো না, শুধু কাঁচাই মানে র মূলাটা ইউজ করে ভর্তাটা করব। আচ্ছা, তো সেটাকে আপনি হচ্ছে ভর্তা আকারে আপনার কিভাবে মনে হলো যে আমি এটা করতে চাই বা কিছু? সত্যি কথা বলতে এটা আমার মনে হয়নি, এটা আমার বড় বোনের রেসিপি। ওর খুবই পছন্দের একটা সবজি হলো মূলা। ও মূলা খেতে পছন্দ করে এবং মূলা সব টাইপের খায়। ও ভাজা খাবে, রান্না খাবে, ভর্তা খাবে। তো ও এই রেসিপিটা নিজেই আবিষ্কার করছে, হয়তো ওর নিজের মাথায় আসছে। ওর হাতে একদিন খেয়ে আমার ভালো লাগছে। পরে যখন আমাদের রেসিপির বইতে ভর্তার রেসিপি চাইলো, আমার কাছে মনে হলো যে এই রেসিপিটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এর কারণেই আমি রেসিপিটা ওর কাছ থেকে শুনিয়ে দিয়েছিলাম। সেটাই ডিফারেন্ট রেসিপি। এবং মানে যদি সেটার মধ্যে স্বাদ বাঙালির থাকে, বাংলার স্বাদ থাকে, বাঙালির সবজি থাকে, তাহলে ওয়াই নট। আর ভর্তা খেতে তো যে কেউ খুবই ভালোবাসে, যে পদেরই হোক না কেন। আমি আজ পর্যন্ত এমন কিছু মানে অনেক রকম ভর্তা খেয়েছি, যতই আনকমন ভর্তা খাই না কেন, ভর্তা মানেই হচ্ছে মজা মজা। আর বিশেষ করে মূলা সম্পর্কে সবারই একটা রং কনসেপ্ট আছে। মূলাটা অনেকেই খায় না, অপছন্দ করে, যে মূলা শুনলেই একটু নাক ছিটকাবে যে মূলা। কিন্তু মূলাটা কিন্তু একটা পুষ্টিগুণে ভরপুর একটা সবজি। মূলাটা শরীরের জন্য অনেক উপকারী, ভিটামিন আছে, মিনারেল আছে। বিশেষ করে যারা হার্টের পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট, তাদের জন্য অনেক উপকারী। আবার আমি এটা শুনেছি যে যাদের জন্ডিস হয়, জন্ডিস হলে যদি মূলা খেতে দেয়, রক্তের বিলিরুবিনের পরিমাণটা অনেক কমে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি র মূলাটা খাওয়া হয়, যে কোনো কিছু দেখবেন যখন আমরা ওইটাকে বয়েল করব বা ভাজবো, তার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে, কিন্তু এটায় পুষ্টিগুণটা ইনটেক থাকবে। এই কারণে এই রেসিপিটা আমার সিলেক্ট করা। এখানে কি কোনো মাছ যাচ্ছে? হ্যাঁ, মাছ যাচ্ছে, মানে যে কোনো টাইপের মাছ নিতে পারেন। এখানে আমি বড় যে কোনো 2 পিস মাছ নিব। না, খাবারের ক্ষেত্রে কিন্তু এখন এগুলো খুবই প্রয়োজনীয় না, যে কার ঘরে মানে ডায়াবেটিস আছে, কেউ হয়তো একটু রক্তশূন্যতায় ভুগছে। আমরা কিন্তু সবসময় বুঝে উঠতে পারি না যে আসলে কোন খাবারে কি উপকারিতা আছে। এমনও অনেক খাবার আছে যেগুলো আপনি যদি খান, আপনার যদি রক্তশূন্যতা থেকে থাকে, আমি শুনেছি রাতারাতি নাকি সেটা ঠিক হয়ে যায়। যেমন কচুটাই তো আয়রনের খুব ভালো একটা সোর্স। দেখা যায় যে যাদের রক্তশূন্যতা, কচু খেতে বলে, কাঁচা কলা খেতে বলে, এগুলো খেলে রাতারাতি মানে রক্তশূন্যতা সেটা অনেকখানি লাঘব হয়। ঠিক আছে আপু, তাহলে আমরা চলুন। ভর্তা তো দারুণ মজাদার, আর ভর্তার কিছু হচ্ছে শুনলেই তো খুব ভালো লাগে। তাহলে চলে যাই। আচ্ছা।
তাহলে আমরা ঝটপট রান্নায় চলে যাই, ভর্তা বানানোতে। প্রথমে আমি মূলাটাকে গ্রেট করে নিব। যেহেতু আমরা কাঁচা মূলাটা ইউজ করব, এরকম করে গ্রেটার দিয়ে, গ্রেটারের যে বড় যে ফাঁকাটা থাকে ওইটা দিয়ে গ্রেট করব। ওকে। আর এর আগে আমি এটার খোসাটা ফেলে ওয়াশ করে নিয়েছিলাম। এভাবে আপু মূলাটাকে গ্রেট করে আমরা লবণ মেখে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেব। ঠিক আছে, যেহেতু সময় স্বল্পতা, এর জন্য আমি আগে এই প্রসেসটা করে রেখেছি। ঠিক আছে। এই যে আপু আমার মূলা গ্রেট করা, এটা লবণ মাখানো আছে, এরকম করে আমরা হাফ অ্যান হাফ অ্যান আওয়ার আওয়ার রেখে দিব। আপনি অলরেডি হাফ অ্যান আওয়ার রেখেছেন। এটা আমরা কি মাছ নিয়েছি আপু? কাতল মাছ আপু, যে কোনো টাইপের মাছ নেওয়া যাবে। আচ্ছা, দিয়ে দিয়েছি রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল। খুবই শ্যালো ফ্রাই করবো মনে হচ্ছে, হ্যাঁ, কারণ আপনি খুবই কম তেল নিয়েছেন। কম দিয়েছি, হ্যাঁ। মাছটাকে খুব সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। যেহেতু এই মাছটা আমরা ভর্তা ইউজ করব, এর জন্য ডিপ ফ্রাই করব না, মানে শ্যালো ফ্রাই করব। আমাদের তেলটা গরম হয়ে গেছে। বলেছিলাম মূলাটা আগে আমি লবণ মেখে রেখেছি, এটাকে চিপে আমি এক্সট্রা পানিটা বের করে দেব। এরকম করে লবণ পানিতে ভিজিয়ে রাখলে মূলা থেকে যে একটা গন্ধ আসে, একটা আলাদা একটা স্মেল আসে, ওই স্মেলটা বের হয়ে যাবে। স্ট্রেনারের উপরে থাকুক, আমি মাছটাকে একটু উল্টে দিচ্ছি। আমাদের মাছটা ভর্তার জন্য রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। মাছটাকে আমরা তুলে ঠান্ডা করে কাঁটাগুলো বের করে নেব। দুই সাইডটাই খুব ভালোভাবে হয়ে গেছে। এখানে চাইলে আপনি চিংড়ি মাছ ইউজ করতে পারেন। আচ্ছা, মানে যে কোনো মাছ আপনি তো হ্যাঁ। বললেনই পছন্দ মতো, বা বাড়িতে যে মাছ তখন চিংড়ি মাছ দিয়ে মূলো, যেহেতু বরিশালের মানুষ নারিকেল খায়, মূলো নারিকেল দিয়ে ভর্তাটা একটু কমন, কিন্তু অন্যান্য মাছ দিয়ে যে ভর্তাটা করে ওটা একটু আনকমনই হয়। তো এরকম করে মাছটা আমি কাঁটাগুলো বের করে নিব। মাছটাকে এভাবে ভেঙে ভেঙে দিলে খুব সহজেই ঠান্ডা হয়ে যাবে আপু। এবার আমি গ্লোভস পরে মাছটার কাঁটাগুলো বের করে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো বড় মাছের যে কোলের মাছটা থাকে ওইটা কাঁটা কম হয়, বড় বড় লম্বা লম্বা কাঁটা থাকে, ওটাও ইউজ করা যায়। সেক্ষেত্রে আপনার কাঁটা ছাড়ানোটা অনেক ইজি হবে। এটাও তো বেশ বড় মাছ, এটা কাটা ইজিলি বেরিয়েই আসে। যে বড় কাঁটাটা বের করে দিলাম। প্রথমে দিয়ে দেবো আমি এই পানি ঝরানো মূলাটা। তো এরপর যাবে 1/4 কাপ পেঁয়াজ কুচি, আচ্ছা, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচিও দেবো 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে যাবে টেস্ট মতো লবণ। এই সব কিছুকে আমি সরষের তেল দিতে রাঁধুনি ভর্তা তো সরিষার তেল ছাড়া ইনকমপ্লিট। মিক্স করে নেবো। আপু একটু সরিষার তেলটা দিয়ে দিন। হয়েছে। কিছুটা মূলার সালাদের মতো হবে আপু। সব কিছু মিক্সড হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি মাছটা। খুব ডিফারেন্ট একটা ভর্তা, কাঁচা মূলার ভর্তা। আমাদের তো মূলা ভর্তা রেডি হয়ে গেল। এবার আমি প্লেটিংয়ে যাচ্ছি। ওকে,
আপু এবার আমি এটাকে একটু গার্নিশ করে দিচ্ছি, যেহেতু কাঁচা মূলা, একটু সঙ্গে একটু মূলা দিয়ে দেই, আর অল্প একটু করে টমেটো দিয়ে দেবো। একটু পুদিনা পাতা আমরা দিয়ে দিলাম, পরে দিয়ে মাছে। দিচ্ছি একটু পুদিনা পাতা। সুন্দর। আপু তৈরি হয়ে গেল আমার কাঁচা মূলার ভর্তা। অনেক অনেক ধন্যবাদ আপু, খুবই মানে মনে হচ্ছে মজাদার একটি ভর্তা হতে যাচ্ছে এটি, কাঁচা মূলা ভর্তা। যারা কখনো ট্রাই করেননি, আমি শিওর অনেকেই ট্রাই করেননি, কারণ এটা আপুর বোনের সিগনেচার রেসিপি। আমি শিওর খুবই মজা হবে, নিশ্চয়ই ট্রাই করবেন। আমি এখানে একটু রেখে দিচ্ছি বইটির পাশে, দেখতে পাচ্ছি যে একদম বইয়ের মতো করে আপু সাজিয়েছে, রেসিপির বইয়ে যেভাবে আপনি করেছিলেন। প্রিয় দর্শক, পুরো প্রণালীটি একবার দেখে নিন। কাঁচা মূলা ভর্তা তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: মূলা টুকরো করে কাটা 1 কাপ, যে কোনো মাছ 2 টুকরো, পেঁয়াজ কুচি 1 কাপে 4 ভাগের 1 ভাগ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া সামান্য, রান্নার তেল পরিমাণ মতো, সরিষার তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। কাঁচা মূলা ভর্তা তৈরি শুরুতে ধুয়ে পরিষ্কার করে রাখা মূলার টুকরো স্লাইসার দিয়ে ঘষে কুচি করে নিন। এবার এতে লবণ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিন। এবার চুলায় একটি প্যানে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে গরম করুন। প্যান গরম হতে হতে মাছের টুকরোগুলোয় সামান্য লবণ, হলুদের গুঁড়া মেখে হালকা করে ভেজে নিন। অন্যদিকে আধা ঘন্টা পর মূলা কুচি থেকে চিপে পানি বের করে ছাঁচাড়িতে রাখুন। মাছ ভাজা হলে নামিয়ে কাঁটা ছাড়িয়ে নিন। সবশেষে একটি পাত্রে মূলা কুচি নিয়ে তাতে 1 কাপে 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ করে কাঁচামরিচ ও ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মিশিয়ে নিন। সবশেষে কাঁটা ছাড়ানো মাছ দিয়ে একসাথে হাতে মেখে ভর্তা করুন। তৈরি হয়ে গেলে গরম ভাতের সাথে পরিবেশন করুন কাঁচা মূলা ভর্তা। মাছ আর ভর্তা যখন একসঙ্গে হয় তখন খাবার খাওয়ার আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আজকে চমৎকার দুটো রেসিপি সামনে রয়েছে, বলছিলাম খিদে পেয়েছে। তাহলে আমি একটু একটু করে সবাইকে একটু ভাত বেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম আপু। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে ভর্তা দিয়ে শুরু করি। খুব মজা হয়েছে শুনছি। খুবই মজা হয়েছে, দারুণ। না বললে কিন্তু বোঝাই যাবে না যে এটা মূলার ভর্তা। একদম মনে হচ্ছে বলতেছিল যে মাছের আপু- ভর্তা। আপু বলতেছিল আপু মূলা খায় না। খুবই দারুণ, মুখে দিয়ে আনন্দ লাগলো। অন্যরকম একটা টেস্ট। আর একটা ক্রাঞ্চিনেসও আছে, কাঁচা মূলা তো, কাঁচা মূলা, এই জন্য খুব ক্রাঞ্চি লাগছে মুখে। এবং কাঁচা মূলার কিন্তু আপু একটা গন্ধ থাকে, এটার মধ্যে কিন্তু সেই গন্ধটা নাই। যে লবণটা দিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিয়েছিলাম, আমি তো তখনই বললাম যে এর জন্য আর মূলার গন্ধটা মানে নষ্ট হয়ে যায়। এবং পানি যখন ছাড়াচ্ছিল তখন একটা গন্ধ বের হচ্ছিল, মানে গন্ধটা চলে যাচ্ছে, চলে মানে পানির যাচ্ছে। সাথে চলে গেছে। আপুর মাছ মনটাই ভালো করে দিল। থ্যাংক ইউ আপু। খুবই খুবই মজা হয়েছে, খুবই ক্রিমি একটা টেস্ট পাচ্ছি। আর ওই টমেটোর যে বাটারটা দিয়েছেন ওটার কারণে কিন্তু আলাদা একটা টেস্ট আসছে, তাই না আপু? আর ক্রিমি টেক্সচারটা হলো কাজু বাদাম পেস্ট যেটা দিয়েছি ওটার জন্য। আর হয়েছে কি, আমাদের অঞ্চলে আমরা মাছের কালিয়াটা খাই না, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। এখন আচ্ছা। মনে হচ্ছে মাছের কোনো শাহী ডিশ খাচ্ছি, একদম একদম। শাহী ফ্লেভার আসছে, যেহেতু কাজু বাদাম হ্যাঁ। আছে, তারপর টমেটো পিউরি আছে, সবকিছু মিলে একটা শাহী ফ্লেভার আসছে। মাছটা আমরা সচরাচর
ভাজা কারি বা ভুনা এভাবে খেয়ে থাকি। আসলে শাহী খাবারের একটা শাহী ফ্লেভার না আপু থাকলে কিন্তু দুধ ভালো ইউজ লাগে না। করেছেন? খুব মজা করে খেলাম, খুবই ভালো লাগলো। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে, যেটি হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। আমি দুজনকে তিনটি করে প্রশ্ন করব, আপনারা চটপট উত্তর দিবেন। প্রথমে আপু আপনার কাছ থেকে শুরু করছি। প্রশ্ন হচ্ছে, আপু রাইস ব্র্যান্ড অয়েল কি থেকে তৈরি হয়? আপু নামের মধ্যেই কিন্তু আমাদের উত্তরটা লুকিয়ে আছে, যেহেতু রাইস ব্র্যান্ড তাহলে ধানের তুষ থেকে তৈরি হবে। ওকে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মোরব্বা তৈরির মূল উপকরণ কি? মোরব্বা তৈরির মূল উপকরণ হলো চাল কুমড়া। এটা কিন্তু আমরা সচরাচর চাল কুমড়ার মোরব্বাটাই দেখি, বাট আরো অনেক কিছু দিয়ে কিন্তু হয়। যেমন আপনার বরিশালের মানুষটা আমড়া দিয়ে মোরব্বাটা করে, এটা খুব right. ওদের জনপ্রিয় একটা খাবার। আমলকি দিয়ে হয়, পেঁপে দিয়ে হয়। মোরব্বা হলো এমন একটা খাবার যেটা আমরা অনেক দিন এটা প্রসেস করে প্রিজার্ভ করে অনেক দিন ইউজ করতে পারি। রাইট। পাঁচ ফোড়নের উপকরণ কি কি? যেহেতু পাঁচফোড়ন মানে 5টা উপকরণ এখানে থাকবে। এখানে থাকছে মৌরি, মেথি, সরিষা, তারপরে থাকছে কালো জিরা আর রাঁধুনি। সঠিক উত্তর। এবারে আপনার কাছে আসছি। প্রশ্ন হচ্ছে, আদা জামের কোন জায়গার কোথায় বেশি হয়? অবশ্যই সিলেট, কারণ সিলেটে সাইট্রাস জাতীয় ফ্রুটসগুলো বেশি হয়, আর এটা তো এক ধরনের লেবু। পরের প্রশ্ন হচ্ছে, পোলট্রি কোন চপিং বোর্ডে কাটা হয়? ইয়েলো কালার। ইয়েস। এবং শেষ প্রশ্ন হচ্ছে, টিউবার ভেজিটেবল বলতে আমরা কোনগুলোকে বুঝি? টিউবার ভেজিটেবল যেগুলোর মূলগুলো নিচে থাকে, এটা হলো আলু, মিষ্টি আলু, তারপরে শতমূলি। টিউবার ভেজিটেবলের কিন্তু আর একটা বৈশিষ্ট্য হলো যে সাধারণত শিকড়, যেটা গাছের শিকড়, ওই যেমন আলু গাছের শিকড়ই কিন্তু আলু। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। মিষ্টি আলু সেটাই আবার শিকড়টা, যদি হ্যাঁ। আমি মাটির নিচে দিয়ে দিই আবার ওখান থেকে আবার হচ্ছে হবে। টিউবারের বিশেষত্বই হলো এটা, যে শিকড়টাই হলো আমরা খাচ্ছি বা ওটাই একটা আমাদের সবজি। দারুণ। এবারে আমি এই বই থেকে 4টি প্রশ্ন করছি, আপনারা যে উত্তর জানবেন, জানি যে দুজনেই জানবেন, আগে হাত যে তুলবে তার উত্তর আমি নিব। প্রশ্ন হচ্ছে, রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে কাচ্চি বিরিয়ানিতে খাসির মাংস কতটুকু ব্যবহার করা হয়েছে? বলুন। 2 কেজি। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে মশলাদার বেগুন ভাজা রেসিপিটিতে বেগুন কিভাবে ব্যবহার করা হয়েছে? আপু গোল করে কাটা, এটা দিলরুবা আপুর রেসিপি ছিল মোস্ট প্রবাবলি। সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে কাঁটা ছাড়া ইলিশ ভাপা কোন পদ্ধতিতে রান্না করা হয়েছে? এটার প্রশ্নের মাঝে উত্তর লুকানো। প্রশ্নের মধ্যেই উত্তরটা আছে, ভাপা। যেহেতু কাটা ছাড়া ভাপা, এলেই ভাপা পদ্ধতি। ভাপা পদ্ধতি। রাইট। শেষ প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে কাঁঠালের বিচি দিয়ে ইলিশের লেজের ভর্তার রেসিপিতে কাঁঠালের বিচি কিভাবে ব্যবহৃত হয়েছে? কাঁঠালি বিচিটা বেটে ব্যবহার করা হয়েছে। সঠিক উত্তর। ওকে, আমরা উত্তরগুলো জেনে নিলাম, এবং এই উত্তরগুলো দেবার জন্য না শুধু এমনিতেও আপনাদের জন্য সবসময় ভালোবাসা রয়েছে রাঁধুনির পক্ষ থেকে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। আমরা আমাদের আজকের কুইজ জানবো, তবে তার আগে জেনে নিচ্ছি গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছেন আমাদের এই রেসিপির বইটি। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, মলিদা তৈরিতে পোলাওয়ের চাল কিভাবে ব্যবহার হয়েছে? RR47A বাটা, RR47B গুঁড়া। সঠিক উত্তর RR47A বাটা। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন খুলশী চট্টগ্রাম থেকে মারিয়া রহমান। অনেক অনেক অভিনন্দন আপনাকে। এবারে জেনে নেব আমাদের আজকের পর্বের কুইজ। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, কাঁচা মূলা ভর্তা তৈরিতে মূলা ছাড়া প্রধান উপকরণ হিসেবে কি ব্যবহার করা হয়েছে? RR48A মাছ, RR48B ডিম। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR48A অথবা RR48B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। আজ এ পর্যন্তই।
তবে আমরা চলে যাচ্ছি, রান্না তো আর বন্ধ হচ্ছে না, রান্না চলবে প্রতিদিন। মজাদার রান্না করুন, মন ভালো রাখুন, সবার মন মজাদার রান্না খাইয়ে ভরিয়ে দিন।